প্রথমে সকল শিক্ষার্থী বন্ধুকে আমার চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তাদের জন্য ইতিহাস থেকে দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ এবং রচনাধর্মী প্রশ্নগুলি উত্তর সহ দিয়ে দিলাম, দেখে নাও। এই অধ্যায়টি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়ে প্রচুর ছোট প্রশ্ন রয়েছে, আবার গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলিও রয়েছে। আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর তৈরি করে দিয়েছি। ছোট প্রশ্নের সংখ্যা যেহেতু প্রচুর, তাই আমি তোমাদের এই ভিডিওতে এই অধ্যায় থেকে মোট 50টি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন দিয়েছি। এছাড়াও কিন্তু আরও প্রশ্ন রয়েছে, তবু তার মধ্যে বাছাই করে 50টি দিয়েছি এবং বড় প্রশ্ন কয়েকটি দিয়েছি। এছাড়াও 2 ও 3 নম্বরের প্রশ্ন রয়েছে। এবার তোমাদের বলে রাখি, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে দেখে থাকবে প্রত্যেক বছর এই অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্ন আসে এবং বড় প্রশ্ন বা রচনাধর্মী প্রশ্ন কিন্তু আসেই। কাজেই খুব ভালো করে এই অধ্যায়টি পড়তে হবে। ইতিপূর্বে আমি তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ ভিডিও তৈরি করে দিয়ে দিয়েছি। যদি না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নিও। আর তোমাদের যদি মনে হয় যে অন্যান্য কোনো বিষয়ের নোটস তোমাদের প্রয়োজন, অবশ্যই কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব সেই বিষয়গুলির নোটসও দিয়ে দেবার। যদিও আমি ইতিপূর্বে ইতিহাসের অন্যান্য আরও কিছু অধ্যায়ের প্রশ্ন উত্তর করে দিয়েছি, আমি গত বছর সেগুলো দিয়েছিলাম, তবে একই তো পড়া, তাই এই ভিডিও ডেসক্রিপশনে আমি ওই ভিডিওগুলির লিঙ্কও দিয়ে রাখবো, তাহলে তোমাদের ইতিহাস অনেকটা কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও আমি অন্যান্য বিষয়গুলিও দেব এবং সাজেশনও আমি দিয়ে দেব সব বিষয়ের। এবং আশা করি আমি যে সাজেশনগুলি তোমাদের জন্য দেব বিভিন্ন বিষয়ক, সেই সাজেশনগুলি থেকে তোমরা অবশ্যই তোমাদের প্রশ্নপত্রে কমন পাবে। আচ্ছা, এছাড়াও যদি তোমাদের কোনো পড়াশোনা বিষয়ক প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার উত্তর কমেন্টে দিয়ে দেব। তোমাদের যদি মনে হয় যে ভিডিওটি প্রয়োজনীয় বা উপকারী, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। আমি যতটা সম্ভব আমার দ্বারা তোমাদের উপকার করবার বা সাহায্য করবার চেষ্টা করব। ছোট প্রশ্ন বোঝানোর কিছু নেই, তাই উত্তরগুলি দেখে নাও। বড় প্রশ্নতে চলে যাচ্ছি। দেখো, প্রথমে রয়েছে দ্বৈত শাসন ব্যবস্থা। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে 1765 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। দেওয়ানি অর্থ রাজস্ব আদায় সংক্রান্ত ক্ষমতা বা ট্যাক্স আদায়। এবার দেখো, এর ফলে বাংলায় দুজন শাসক তৈরি হয়। শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকে একদিকে নবাব, অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব স্থাপিত হয় কোম্পানির। এই যে দুই রকম শাসন ব্যবস্থা তৈরি হয় বাংলায়, একেই বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থা। এরপর রয়েছে অন্ধকূপ হত্যা। ব্রিটিশ কর্মচারী হলওয়েলের মতে সিরাজউদ্দৌলা, যিনি বাংলার নবাব ছিলেন, তিনি কলকাতা দখল করে 18 ফিট দীর্ঘ এবং 18 ফিট প্রস্থ এইরূপ একটি ছোট্ট ঘরে 146 জন ব্রিটিশকে বন্দী করে রাখেন। এর ফলে তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা যান, যা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। তবে এই ঘটনা আদৌ সত্যি ছিল কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে। ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র এই হত্যাকে অতিরঞ্জিত অর্থাৎ বাড়িয়ে বলা বলে প্রমাণ করেছেন। এরপর রয়েছে ফারুকশিয়ার ফরমান। দিল্লির মুঘল সম্রাট ফারুকশিয়ার 1717 খ্রিস্টাব্দে একটি ফরমান জারি করে। ওই ফরমান অনুযায়ী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করবার অধিকার পায়, সেই সাথে সমস্ত রকম বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভ করে মাত্র 3000 টাকা বছরে মুঘল সম্রাটকে প্রদানের মাধ্যমে। বোঝা গেল? অর্থাৎ 3000 টাকা করে বছরে দেবে এবং তার পরিবর্তে তারা বিভিন্ন রকম বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভ করে এবং বিনা শুল্কে বা বিনা ট্যাক্সে বাণিজ্য করার অধিকার পায়। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে, ফরমান শব্দের অর্থ কি? ফরমান শব্দের অর্থ আদেশনামা। এরপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, জগৎ শেঠ সম্পর্কে কি জানা যায় বা জগৎ শেঠ সম্পর্কে টিকা লেখো। জগৎ শেঠ ছিলেন একজন বণিক পরিবারের সন্তান এবং তার মামা ছিলেন মানিক চাঁদ। তার সূত্র ধরেই জগৎ শেঠ বাংলায় চলে আসেন এবং তিনি বাংলায় শাসন কার্যে বিশেষ প্রভাব বিস্তার করেন। বলা যায় এই জগৎ শেঠের হাত ধরেই বাংলায় শুরু হয়েছিল ব্যাংক ব্যবস্থা। জগৎ শেঠের প্রকৃত নাম ফতেহ চাঁদ। এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো? সিরাজউদ্দৌলা, যিনি বাংলার নবাব ছিলেন, তার সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির
যুদ্ধ হয়েছিল, যা ঐতিহাসিক একটি যুদ্ধ, পলাশির যুদ্ধ। এই পলাশির যুদ্ধের পর যেহেতু নবাব হেরে গিয়েছিলেন, সেই কারণে নবাবের থেকে প্রচুর পরিমাণে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে অর্থ নেওয়া হয়। এর পরবর্তী ইংরেজদের সহায়তায় মির্জাফরকে নবাব করা হয়, কারণ মির্জাফর ইংরেজদেরকে সহায়তা করেছিলেন সিরাজউদ্দৌলার পতনে বা তার হেরে যাওয়ার ক্ষেত্রে, এবং তার কাছ থেকেও প্রচুর পরিমাণে অর্থ আদায় করা হয় তাকে নবাব পদে বসানোর বিনিময়ে। এভাবে প্রচুর পরিমাণে অর্থ তো তারা সরাসরি নিয়েই ছিল, এছাড়াও বিভিন্ন প্রকার বাণিজ্যিক সুযোগ সুবিধা এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা লাভ করে বাংলার অর্থ শোষণ করতে থাকে এবং নিজেদের দেশে পাঠিয়ে দিতে থাকে। এই ঘটনাকেই বলা হয় পলাশির লুণ্ঠন। এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ৭৬-এর মন্বন্তর। বাংলায় দ্বৈত শাসন ছিল ১৭৬৫ থেকে ১৭৭২, যেটা আমি একটু আগে আলোচনা করেছি, দ্বৈত শাসন। এর ফলে কি হয়, ব্রিটিশরা যত বেশি পরিমাণে সম্ভব বাংলার মানুষের থেকে অর্থনৈতিক শোষণ শুরু করে। এর ফলে একটি মন্বন্তর বা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল বাংলায়, যা ৭৬-এর মন্বন্তর নামে পরিচিত। বঙ্গাব্দের হিসেবে যেহেতু সালটা ছিল ১১৭৬ বঙ্গাব্দ, সেই কারণে এই মন্বন্তরকে বলা হয় ৭৬-এর মন্বন্তর। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাদাত খাঁ কিভাবে অযোধ্যাকে একটি আঞ্চলিক শক্তিতে পরিণত করে? দেখো, আমি প্রশ্নের উত্তরটি যতটা সম্ভব সহজভাবে লিখে দিয়েছি। এর পরবর্তী যে রয়েছে, আলীবর্দী খাঁ কিভাবে বাংলায় শাসন কার্য পরিচালনা করতেন। এই প্রশ্নের উত্তরটাও আশা করি তোমাদের কাছে সহজ মনে হবে, কারণ আমি যতটা সম্ভব সহজ করে লিখে দিয়েছি। এরপর রয়েছে রচনাধর্মী প্রশ্ন বা ৫ নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধ বাধে কেন? অথবা পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। অথবা প্রশ্নটিকে দিতে পারে সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক নিরূপণ করো। এই প্রশ্ন এবং তার পরবর্তী যে প্রশ্নগুলি দিয়েছি আমি বেশ বড় করেই নোট করে দিয়েছি, তার কারণ তোমাদের পরবর্তী শ্রেণীগুলিতে এই প্রশ্নগুলি কিন্তু প্রয়োজন হবে এবং খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। আর্টস নিয়ে যদি পড়ো তবে কিন্তু কলেজে গিয়েও তোমাদের এই প্রশ্নগুলি কাজে লাগবে, তাই খুব ভালো করে রেডি করে রাখো, প্রয়োজন হলে খাতায় নোট করে রাখো। আচ্ছা, তোমাদের এই বড় প্রশ্নের মধ্যে আমি দিয়েছি পলাশীর যুদ্ধ এবং তারপর রয়েছে বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধের ক্ষেত্রে প্রশ্নটিকে এভাবেও দিতে পারে, বাংলার নবাব মীর কাসিম ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বিবাদ শুরু হয় কেন? অথবা বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। অথবা প্রশ্নটিকে এভাবেও দিতে পারে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বাংলার নবাব মীর কাসিমের সম্পর্ক কিরূপ ছিল আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এই একটি। এর পরবর্তী যে প্রশ্নটি আমি দিয়েছি তা হলো সত্যবিলোপ নীতি এবং অধীনতামূলক মিত্রতা নীতি। এই দুটি প্রশ্ন পরবর্তী শ্রেণীগুলির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, তাই এমনভাবে মুখস্থ করে রাখো যাতে পরবর্তীতে তোমরা খুব সহজেই সুন্দর করে প্রশ্নগুলির উত্তর লিখে দিতে পারো। দুটো যুদ্ধের ক্ষেত্রেই আমি কারণ এবং ফলাফল ও গুরুত্ব দুটোই দিয়েছি। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা তোমাদের অষ্টম শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে হয়তো দুটি বিষয় একসাথে দেবে না, শুধুমাত্র কারণ দেবে, তা না হলে ফলাফল ও গুরুত্ব দেবে। এবার তোমরা যে অংশটির উত্তর তোমাদের কাছে চাইবে শুধুমাত্র সেই অংশটির উত্তরটি দেবে, কিন্তু পড়ে রেখো সম্পূর্ণটাই। এরপর সত্যবিলোপ নীতি রয়েছে এবং তার পরবর্তী রয়েছে অধীনতামূলক মিত্রতা নীতি। সত্যবিলোপ নীতির প্রবর্তক ছিলেন লর্ড ডালহৌসি এবং অধীনতামূলক মিত্রতার নীতির প্রবর্তক ছিলেন লর্ড ওয়েলেসলি। এবার দুজনেই ছিলেন ব্রিটিশ সরকারের প্রতিনিধি এবং তাদের এই দুটি নীতির মূল উদ্দেশ্যই ছিল ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার। সত্যবিলোপ নীতির মূল বক্তব্যই হল ভারতীয় দেশীয় কোনো রাজ্য যদি অপুত্রক অবস্থায় মারা যান এবং তার যদি কোনো দত্তক পুত্র থেকে থাকেন, সেই দত্তক পুত্রের কোনো অধিকার স্বীকৃত হবে না এবং সেই রাজ্যটি চলে যাবে ব্রিটিশ অধীনে। বোঝা গেল? আর অধীনতামূলক মিত্রতা নীতি, যা নাকি ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি প্রচলন করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে। এই নীতির মূল বক্তব্য হল কিছু শর্ত সাপেক্ষে ব্রিটিশ সরকারের সাথে দেশীয় রাজ্যগুলির একটি চুক্তি হবে এবং তার ফলে
এই ব্রিটিশ সরকার কি করবে, সেই দেশীয় রাজ্যগুলিকে সুরক্ষা প্রদান করবে। কিন্তু আসলে ব্রিটিশদের উদ্দেশ্যই ছিল সাম্রাজ্য বিস্তার এবং বিভিন্নভাবে দেশীয় রাজ্যগুলির থেকে অর্থনৈতিক শোষণ এবং রাজ্যগুলির ওপর কর্তৃত্ব স্থাপন। আশা করি বুঝতে পারলে। খুব সংক্ষেপে আমি বুঝিয়ে দিলাম। এরপর দেখো, দুটো ক্ষেত্রে আমি উল্লেখ করে দিয়েছি কোন কোন স্থানে সত্ত্ববিলোপ নীতি প্রবর্তিত হয়েছিল এবং ভারতের কোন কোন স্থানে অধীনতামূলক মিত্রতা নীতি প্রচলিত হয়েছিল। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে লাগবে। যদি মনে হয় উপকারী, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। খুব ভালো থেকো, খুব ভালো করে পড়াশোনা করো।